এখন একটা বুট কানেক্টিং রোড হচ্ছে, যেটা আমি আমার একটা অবজারভেশন আমি উপদেষ্টাকে দিয়েছিলাম, জাপানি অথরিটিকে দিয়েছি। সেটা হচ্ছে 13,000 কোটি টাকায় 27 কিলোমিটার রাস্তা বানাচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল রাস্তা, অথচ লোনটা আমাদের ঘাড়ে থাকবে। আপনারা অঙ্ক হিসাব করে দেখেন, প্রতি কিলোমিটার 500 কোটি টাকার বেশি যায়। এখানে যদি আমি এগুলো বর্ণনা করি কেন কিভাবে হয়েছে, সেটা এখানে সাংবাদিকরা আছে, কালকে সব লিখে দিবে। এখন উপদেষ্টা পরিষদ আমার উপর হুলস্থুল করবে, আমি বলবো না। ফ্লাইওভারের মতো করে মহেশখালী মথরবাড়ি থেকে জলাভূমির উপরে এই মিলিশিয়ার পিছনে, বদরখালীর পিছনে, বিভিন্ন জায়গায় সামুদ্রিক ল্যান্ড, সোয়াম ল্যান্ডের উপরে এলিভেটেড ওয়েতে 6 কিলোমিটার হবে, বাকি 6 কিলোমিটার মাটি দিয়ে হবে, যেটা আবার ওয়াটার ব্যারিকেড হবে, সেটার জন্য এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হবে এবং উপকূলীয় বিভিন্ন প্রজাতির এমনকি বিলুপ্তিও সাধন হয়ে যেতে পারে। সেটা আমি নিরুৎসাহিত করতে চেয়েছিলাম। এক্সিস্টিং রোডটাকে ওয়াইডেনিং করে চকরিয়ার সাথে লাগানো, এখানে মনে থেকে এইটা যেহেতু পটিয়া আনোয়ারা বাঁশখালী, আমি এটার নাম দিয়েছিলাম এবিসি রোড, আনোয়ারা বাঁশখালী চকরিয়া। সেটা তখনই 52 কিলোমিটার করেছিলাম, কারণ 50 কিলোমিটার রাস্তা শর্ট হয় কক্সবাজারের সাথে যাতায়াতে। কিন্তু উদ্দেশ্য ছিল আমার মহেশখালী ব্রিজ সহ মহেশখালী পোর্টের। তখন এই মহেশখালী পোর্টের কনসালটেন্সিটা আমরা করেছিলাম 14 কোটি টাকা ব্যয়ে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। আমার বাসায় বসে এবং মংনামা ঘাটে বসে কক্সবাজারের বিভিন্ন জায়গায় এই কনসালটেন্সিটা আমি সহ স্টাডি হয়েছে। আমরা 2006 সালের মধ্যে সাইট সিলেকশনের রিপোর্টটা আমরা গ্রহণ করি। তখনকার পোর্টের নাম দেওয়া ছিল সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর। কিন্তু 2007 সালে আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তার টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল যেটা সার্ভে হয়, একই কনসালটেন্ট সেটা করেছে, জাপান প্যাসিফিক ইন্টারন্যাশনাল কনসালটেন্ট নামে। তারা সাইট সিলেকশনটা ফাইনাল করেছে। আমরা জানতাম কোথায় হবে, কিন্তু 3টা দেয়া হয় স্পট অল্টারনেটিভ। এটা হিরন পয়েন্ট, সোনাদিয়া এবং ইনানি। তো তার মধ্যে নাম্বার 1 ক্রাইটেরিয়াতে ঠিক হয় সোনাদিয়া পশ্চিমে গভীর সমুদ্র বন্দর হবে। সেটা তখনকার একজন উপদেষ্টা ছিলেন মতিন সাহেব, তিনি অ্যাকসেপ্ট করলেন। তারপরে আওয়ামী লীগ সরকার আসার পরে একটা এক লাইনের আইন করা হলো, আর কোনো গতি পেল না। তারা চায়না সরকারের সাথে কথা বললেন এটা টার্নকি ভিত্তিতে এই পোর্টটা করার জন্য, কিন্তু আরেকটি দেশের আপত্তিতে সেটা আর আলোর মুখ দেখলো না। কিন্তু আমাদের সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভূমিকে প্রাকৃতিকভাবে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা করে দিয়েছে। কারো তো কিছু করার নাই। কুতুবদিয়ার পশ্চিমে, আমি ওখানে তখনও বক্তৃতা দিতাম, মাথারবাড়ির পশ্চিমে, মহেশখালীর পশ্চিমে, এখানে গভীর সমুদ্র বন্দর হবে। বাংলাদেশের রাজস্ব উপার্জনের জন্য এই রোড এবং এই পোর্ট দুইটা বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিতে হবে। আমি কখনো স্বপ্ন দেখতাম না, পরিকল্পনা করতাম, সেটা বাস্তবায়নের জন্য চিন্তা করতাম এবং সেটার কৌশল নির্ধারণ করতাম। তারপরে যখন বাস্তবায়নের উপযুক্ত হতো, তখন কেবল জনগণের সামনে উন্মুক্ত করতাম যে এটা হতে পারে। প্রতিশ্রুতি রাজনীতিতে আমি কখনো বিশ্বাস করি না, আমি কখনো প্রতিশ্রুতি দিতাম না। আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছিলেন, যা কিছুই চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, জনগণকেও তাই বলবে যে আল্লাহর কাছে চাইবে। যদি তোমাদের সুযোগ হয় ওসিলা হিসাবে তোমরা সেটা বাস্তবায়ন করবে, সওয়াব দুদিকে পাবে, আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে। কারণ সবকিছুর পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চাইতে পারি, পরিকল্পনা করতে পারি, হবে কি হবে না আমরা জানি না। আলেমুল গায়েব হলো রব্বুল আলামিন। তো সেই হিসাবে আমি আমার সমস্ত পরিকল্পনাতে আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছে। আমি বেঁচে থাকবো তা তো আমি জানতাম না, কিন্তু আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি জীবিত থাকলে দেশের মানুষের, ইসলামের, জনগণের খেদমত হয়, তুমি আমাকে জীবিত রাখো। আমি আল্লাহর কাছে আমার বন্দি দশায় যখন আমি মৃত্যু গুহায় ছিলাম, হাত তুলে মোনাজাত করতাম, কিন্তু কখনো আমি সাহস হারাইনি। আমি আপনাদের সামনে, ছেলেপেলেদের সামনে আজকে বলে যাই,
মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সংখ্যাহীন চিত্ত।